নাইম আমার এসএসডি দাও তো। ফাদ ভাই অল গুড। গুড ভাই কালকের ফুটেজগুলো না ডিলিট হয়ে গেছে। এটা নাও, এটা দিয়ে আমার মাথায় একটু বাড়ি দাও। ড্রাইভ ফুল, এসএসডি তো স্পেস নাই। আকিব ভাই ভাই কয়দিন পর পর আমার প্রজেক্টের ফুটেজ মিসিং যায়, আমার প্রজেক্টের ফাইল মিসিং যায়, টেস্টিং বেঞ্চমার্ক সব মিসিং যায়। বুঝলাম না কাহিনীটা কি। ভাই আমার তো ফুটেজ হাওয়া হয়ে যাইতেছে কেন জানি। ভাই আমার ড্রাইভ ফুল, এসএসডি ফুল, কম্পিউটার ফুল, সব ফুল, কোন জায়গায় স্পেস নাই। আপনি আগে আমারটা ফিক্স করেন ভাই। ভাই আমারটা ভাই আমারটা। দিন যত যায় এইসব কর্পোরেট অফিসেস, মিডিয়া হাউস, প্রোডাকশন হাউস, ভিডিও এডিটিং এজেন্সি, মুভি ইন্ডাস্ট্রিতে ডে বাই ডে ডাটার পরিমাণও বৃদ্ধি পেতে থাকে। তারই সাথে যোগ হয় স্টোরেজ ডিমান্ড বা স্টোরেজ রিকোয়ারমেন্ট। কারণ এত এত ডাটা, ফাইল, ভিডিওস, ইমেজেস সেভ রাখার জন্য প্রয়োজন মেলা মেলা স্টোরেজ। বাট মোস্ট অফ কেসে দেখা যায় যে আমরা যে পিসি বা ল্যাপটপ গুলো ব্যবহার করি, ল্যাপটপের ক্ষেত্রে ম্যাক্সিমাম 2টা স্টোরেজ ড্রাইভ, আর পিসির ক্ষেত্রে ম্যাক্সিমাম 4টা বা কোনো কোনো ক্ষেত্রে 5টা স্টোরেজ ড্রাইভও আমরা আপগ্রেড করতে পারি। এর বাইরে স্টোরেজ আপগ্রেডের যদি আর কোনো অপশন থেকে থাকে সেটা হলো ছোট ছোট পোর্টেবল এসএসডি বা এনক্লোজার এসএসডি, যেইগুলো ম্যাক ইউজারদের মধ্যে অনেক বেশি পপুলার। কারণ ম্যাক ইউজাররা প্রতিনিয়ত স্টোরেজ নিয়ে অনেক বেশি প্যারা খান। বাট এই পোর্টেবল স্টোরেজ যত বাড়তে থাকে তত ফাইল এলোমেলো হওয়া, ফাইল ডিলিট হওয়া বা ফাইল মিসিং হওয়ার ইনসিডেন্ট গুলো বাড়তে থাকে। এই সমস্যাগুলো সমাধানের জন্য অনেকের কাছে অনেক রকমের সলিউশন থাকলেও ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট রেকমেন্ডেড সলিউশন হলো NAS, নেটওয়ার্ক অ্যাটাচ স্টোরেজ। আসলে NAS কি? সহজ বাংলায় বলতে গেলে NAS হলো একটি স্টোরেজ ড্রাইভ যেটা আপনার বাসা, অফিস বা মিডিয়া হাউসের নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকবে। ওইটাতে কিছু ড্রাইভ থাকবে, যেই ড্রাইভগুলোর ফাইল আপনি ওভার দি ইথারনেট লাইন বা আপনার যে নেটওয়ার্কিংটা করা থাকবে সেটা থ্রুতে অ্যাক্সেস করতে পারবেন। এই NAS ওয়ার্ডটা শুনতে যতটা সহজ তার থেকেও বেশি কমপ্লেক্স হচ্ছে আপনি যখন এটাকে পারচেস করতে যাবেন। কেন এত কমপ্লেক্স, আজকে সেই বিষয়গুলো খুঁজে দেখবো এবং আপনাদেরকে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের সাথে আছি আমি রাফি। ওয়েলকাম টু সার্ভার বিল্ডার বাংলাদেশ। সো গত 4-5 মাসে আমরা বেশ কয়েকটা সার্ভার কন্টেন্ট দিয়েছি আমাদের চ্যানেল থেকে। এর মধ্যে রেটিনার জন্য 48 টিবি NAS সার্ভার, 96 টিবি NAS সার্ভার, আর সর্বশেষ আমাদের নিজেদের স্টুডিওর জন্য 192 টিবি NAS সার্ভার। বাট আমরা যতগুলো কন্টেন্টই দিয়েছি সবগুলোই ছিল র্যাক সার্ভার। জীবন বড়ই বেদনাময়। বাট প্রত্যেকের কাছে যে কোশ্চেন গুলো আসে যে ভাই এগুলো তো এন্টারপ্রাইজ গ্রেড, এগুলো প্রবাবলি অনেক কমপ্লেক্স, সো এইগুলো বাদ দিয়ে মার্কেটে যেই সলিউশন গুলো পাওয়া যায় অর্থাৎ কিউন্যাপ, সিনোলজি, অরিকো, ইউগ্রিনের যে NAS গুলো, এইগুলো কেনা কতটুকু অর্থিত বা ফিউচারে আমি সর্বোচ্চ কি পরিমাণ আপগ্রেড করতে পারবো। সো তার আগে আমাদেরকে জানতে হবে যে NAS আসলে কত প্রকার। যদি এই NAS ওয়ার্ল্ডটাকে আমরা ডিভাইডেড করি তাহলে আমরা 4 টাইপের ইউজার দেখবো। নাম্বার 1 হোম ইউজার, যারা বাসা বাড়িতে নিজের একটা আর্কাইভ স্টোরেজ রাখতে চান, যার মধ্যে নিজের পার্সোনাল ভিডিও, ছবি ইত্যাদি রাখতে চান। তারা সাধারণত ছোটখাটো ওই যে মার্কেটে যে সলিউশন গুলো পাওয়া যায় ওইগুলোই পারচেস করে থাকেন। তারপর হলো স্মল বিজনেস ইউজার, যারা দেখা যায় যে 5-6 জন এমপ্লয়ি আছে অফিসে বা নিজের এজেন্সিতে, তাদের ডাটা আর্কাইভের জন্য একটা মিডিয়াম গ্রেডের একটা NAS সার্ভার পারচেস করে থাকে। তারপরে আসে এন্টারপ্রাইজ গ্রেড সার্ভার। এন্টারপ্রাইজ গ্রেডে আমরা দেখতে পাই যে 4 বে থেকে শুরু করে 48 বে, কিছু ক্ষেত্রে 92 বে পর্যন্ত সার্ভার এক্সিস্ট করে ওয়ার্ল্ডে। ডাটা ক্যাপাসিটি 48 টিবি থেকে শুরু করে 1 পেটাবাইট পর্যন্ত হয়ে থাকে যদি ওই পরিমাণ টাকা আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। 4th নাম্বার হলো ক্লাউড NAS সার্ভার। ক্লাউড NAS সার্ভার হচ্ছে যে আপনার গুগল, অ্যাপেল, মাইক্রোসফট এদের মতো যারা বড় বড় কোম্পানি আছে তারা তাদের সার্ভার থেকে স্টোরেজ, বিভিন্ন স্টোরেজ প্ল্যান মার্কেটে সেল করে। যেমন গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভ, আইক্লাউড ইত্যাদি স্টোরেজ সেল করে থাকে। বাট যেগুলো দেখা যায় যে অনেক বেশি এক্সপেন্সিভ, আপনি ম্যাক্সিমাম 2 টিবি 3 টিবি পর্যন্ত অ্যাফোর্ড করতে পারলেও 100 টিবি বা 200 টিবির যে প্যাকেজগুলো, দোজ আর টু মাচ এক্সপেন্সিভ। আর সর্বশেষ আরেকটা শ্রেণী আছে যারা হইতেছে লিজেন্ডারি শ্রেণীতে বিলং করে, যারা তাদের প্রিভিয়াস ইন্টেল কোর 2 ডুও সিস্টেম বা i5 4th জেন 5th জেন সিস্টেমটাকে NAS OS মেরে বা লিনাক্স উবুন্টু দিয়ে ওটাকে NAS এ কনভার্ট করে ইউজ করে। সো
এই ছিল NAS কত প্রকার ও কি কি। এখন কথা বলবো আমাদের বাংলাদেশে মোস্ট অ্যাভেলেবল দুটি অপশন নিয়ে। নাম্বার 1, স্মল বা মিডিয়াম সাইজের ব্র্যান্ডেড NAS যেমন সিনোলজি, NAS, অরিকো, ইউগ্রিন, ইটিসি। আর সেকেন্ড অপশনটা হলো যে একটু প্রফেশনাল আর এন্টারপ্রাইজ গ্রেডের যে র্যাক সার্ভার গুলো বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায়, প্রি-ওন অবভিয়াসলি। এই দুইটার প্রোস এবং কনস কি কি। প্রথমেই শুরু করা যাক মার্কেটে অ্যাভেলেবল যে ব্র্যান্ডেড NAS গুলো আছে এইগুলোর প্রোস এবং কনস নিয়ে। মার্কেটের মোস্ট পপুলার যে ব্র্যান্ডেড NASটা সেটার মডেল যদি বলি সেটা হলো সিনোলজি DS923+। এটার কনফিগারেশনের দিকে যদি একটু তাকাই তাহলে দেখতে পারবো যে এখানে AMD Ryzen R1600 ডুয়েল কোর 4GB RAM, 2টা গিগাবিট ইথারনেট পোর্ট, RAID 1, RAID 5, RAID 6 এবং RAID 10 সাপোর্টেড, আর একটা PCIe এক্সপেনশন কার্ড আপগ্রেডের একটা অপশন। সো এই NASটার কথা যদি বলি, অনেকেই এই NAS গুলো কেনার সময় যখনই দেখে যে 1G গিগাবিট RJ45 পোর্ট দেখে তখনই অনেকেই ভাবে হয়তোবা এই NAS গুলোতে আমি 1000 Mbps বাই 9000 Mbps স্পিডে আমি ডাটা রিড রাইট করতে পারবো, বাট এটা টোটালি ভুল। অর্থাৎ 1 গিগাবিট পোর্ট দিয়ে আপনি সর্বোচ্চ 100 থেকে 110 Mbps এর ডাটা রিড রাইট পাবেন। 2.5G বা 2.5 গিগাবিট মিনস আপনি ওই পোর্ট দিয়ে ম্যাক্সিমাম 250 থেকে 260 Mbps এর মতো ডাটা রিড রাইট স্পিড পাবেন। এরপরেই আসে 10 গিগাবিট। 10 গিগাবিটেই আপনি অ্যাকচুয়ালি 1000 Mbps বাই 9000 Mbps এর একটা রিড রাইট পাবেন। সো যারা এই টাইপের ব্র্যান্ডেড NAS পারচেস করবেন তারা অবশ্যই এই নিকের হিসাবটা ভালো মতো বুঝে নেবেন, নাহলে দেখা যাবে যে আপনি পারচেস করছেন, আপনি ভাবছিলেন যে আপনি এটা থেকে 1000 Mbps রিড রাইট পাবেন, বাসায় গিয়ে দেখলেন যে 100 Mbps এর ডাটা রিড রাইট হচ্ছে। সো বাংলাদেশের সিনোলজি, QNAP, অরিকো, ইউগ্রিনের 80,000 টাকা থেকে শুরু করে 2,45,50,000 টাকা পর্যন্ত বেশ কয়েকটা মডেল অ্যাভেলেবল আছে। বাট সত্যি কথা বলতে ব্র্যান্ডেড যতগুলো NAS আছে এগুলো হোম ইউজের জন্যই পারফেক্ট। অর্থাৎ আপনি যদি সিঙ্গেল ইউজার হন বা ম্যাক্সিমাম 2 জন ইউজার হন তাদের জন্যই পারফেক্ট। এর পাশাপাশি সিনোলজির যে OS বা ড্যাশবোর্ড আছে সেটা খুবই ইজি টু ইউজ, মানে প্লাগ অ্যান্ড প্লে টাইপের। এর পাশাপাশি যে স্টোরেজ আপগ্রেডের কথা বলি, DS923+ এ প্রবাবলি 4টা কি 5টা ড্রাইভ বে আছে। অর্থাৎ আপনি এক একটাই যদি 16 TB করে লাগান ম্যাক্সিমাম 64 TB প্লাস স্টোরেজ আপগ্রেড করতে পারবেন। এখন অনেকেই বলবেন যে ভাই DS923+ এ তো একটা এক্সপেনশন স্লট আছে যেটাতে আপনি একটা 10G নিক লাগাইতে পারবেন। হ্যাঁ অবশ্যই পারবেন, বাট ওই 10G নেটওয়ার্ক কার্ডটার প্রাইস মোর দেন 18 থেকে 20,000 টাকার আশেপাশে। সো আপনি নেটওয়ার্ক কার্ডটাও পারচেস করলেন 18 থেকে 20,000 টাকা ইনভেস্টমেন্ট করে, বাট স্টিল আপনি যদি ভেবে থাকেন যে আপনি 10G নিকটা লাগানোর পরে 1000 Mbps এ আপনি ডাটা রিড রাইট করতে পারবেন, তাহলে স্টিল আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। বাংলাদেশে যতগুলো স্পেক লিস্ট আছে এই স্পেক লিস্টে একটা ডাটা অলওয়েজই হাইড রাখা হয়েছে। সেটা যদি আপনি সিনোলজির অফিসিয়াল সাইটে যে ডাটা শিটটা ডাউনলোড করেন, ডাটা শিটটা ডাউনলোড করলে আপনি ডান পাশে হাইলাইটে দেখতে পারবেন যে আপ টু 625 to 560 Mbps সিকোয়েন্সিয়াল রিড অ্যান্ড রাইট স্পিড। অর্থাৎ আপনি 10G নিক লাগানোর পরেও আপনি সর্বোচ্চ 5Gর বেশি স্পিড অ্যাক্সেস করতে পারবেন না। সো এটা ডিভাইস বা নেটওয়ার্ক কার্ডকেও দোষ দিয়ে লাভ নেই। সো এখানে যে মেইন যে ইস্যু সেটা হলো যে নাম্বার 1 র্যাম, সেকেন্ড ড্রাইভ। সো আপনি 5টা ড্রাইভ দিয়ে সর্বোচ্চ যদি এভারেজ 4 TB ড্রাইভ যদি কেউ ইনস্টল করেন সেগুলোর এভারেজ স্পিড দেখা যায় যে 180 Mbps 200 Mbps এর আশেপাশে হয়ে থাকে। সো আপনি 4টা বা 5টা ড্রাইভ যদি একসাথে রেট করেন সেক্ষেত্রে আপনি 500 Mbps to 600 Mbps এর মতো একটা স্পিড পাবেন। বাট আরো একটা ইস্যু যেটা সেটা হচ্ছে যে 4GB বা 8GB র্যাম এটাকে চাইলে আপনি ম্যাক্সিমাম 16 বা 32GB পর্যন্ত আপগ্রেড করতে পারবেন। আপনি যদি একটা সিঙ্গেল পিসি দিয়ে এই ডাটাটা পুল করেন সেক্ষেত্রে আপনি 500 Mbps to 600 Mbps ডাটা ট্রান্সফার স্পিডটা অ্যাচিভ করতে পারবেন। বাট আপনি যখন এই হোম NAS বা হোম সার্ভারটাকে আপনি আপনার অফিসে 10-20 জনে অ্যাক্সেস করবেন তখন দেখা যাবে যে এভারেজ আপনি 100 Mbps এর বেশি স্পিড অ্যাচিভ করতে পারছেন না এই 10G নিক থাকা সত্ত্বেও। সো আপনি যদি 10 গিগাবিট স্পিড বা 1000 Mbps ডাটা রিড রাইট স্পিড অ্যাচিভ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 10 থেকে 12টা ড্রাইভ রেডে অ্যাড করতে হবে, আর পার টেরাবাইটের জন্য মোর দেন 2GB প্লাস র্যাম অ্যালোকেট করতে হবে। এর বাইরে কনস্ট্যান্ট 10G স্পিড অ্যাচিভ করা অনেক কষ্টকর। অনেকেই বলতে পারেন যে ভাই সিনোলজির যে ফ্ল্যাগশিপ ভ্যারিয়েন্ট গুলো আছে ওইগুলোতে তো আমি স্টোরেজ ড্রাইভও আপগ্রেড করতে পারবো, প্লাস ওইখানে তারা ক্লেমই করছে যে ওইখানে 10 গিগাবিটের উপরে স্পিড অর্থাৎ 3000 Mbps বাই 4000 Mbps এর আশেপাশে ডাটা রিড রাইট করতে পারবো। এটা কাইন্ড অফ মিথ্যা মার্কেটিং বলা যায় আবার যায়ও না, এটা ডিপেন্ড করে যে পারচেস করবে তার উপর। কারণ যদি আপনি 8টা থেকে 16টা 16 TB ড্রাইভ একসাথে রেট করেন তাহলে 100% সেগুলোর টোটাল
স্পিড মোর দেন 4000 Mbps এর আশেপাশেই হবে, বাট ফ্যাক্ট হচ্ছে যে আপনার যে নেটওয়ার্ক কার্ড সেটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি হবে 10G। 1000/9000 Mbps এর উপরে আপনি ডাটা স্কুইজ করতে পারবেন না বিকজ অফ নেটওয়ার্ক কার্ড। অর্থাৎ ওই ডিভাইসগুলো আপনার 5-10 জন ইউজার হ্যান্ডেলের ক্ষেত্রে বেশ ভালো পারফর্মই করবে। সো এই ছিল মোটামুটি হোম নেস বা ব্র্যান্ডেড নেস গুলোর প্রোস এবং কনস। এবার আমরা কথা বলবো এন্টারপ্রাইজ গ্রেডের যেসব র্যাক সার্ভার প্রিয়ন বাংলাদেশে পাওয়া যায় সেগুলোর ক্যাপাসিটি, প্রোস এবং কনস নিয়ে। সত্যি কথা বলতে মার্কেটে যে প্রিয়ন র্যাক সার্ভার গুলো পাওয়া যায় এগুলোর ওয়ারেন্টি টোটালি ডিপেন্ড করে যে শপ থেকে পারচেস করছেন তার উপর। যদি আপনি ওয়েল নন শপগুলো থেকে পারচেস করেন তাহলে প্রপার ওয়ারেন্টি সাপোর্ট পাবেন, প্লাস ভালো কন্ডিশনের র্যাক বডিগুলো পারচেস করতে পারবেন। র্যাক সার্ভারের ক্ষেত্রে সবচেয়ে বড় যে বেনিফিট বা প্রোস আর কনসের যদি রেশিওটা বলি, কনস যদি হয় এতটুক তাহলে প্রোজ এতটুক, মানে লিমিটের বাইরে। র্যাক সার্ভার যে কাস্টমাইজেশনের যে লিমিটেশন বা পরিধি সেটা কাইন্ড অফ ইনফিনিটি লেভেলের। অর্থাৎ আপনার কাছে যতক্ষণ টাকা আছে আপনি ততক্ষণ একটা র্যাক সার্ভার বা একটা র্যাক বডি আপনি ইচ্ছা মতো কাস্টমাইজেশন করে দিতে পারবেন। যদি অনলি ফর স্টোরেজ সলিউশন র্যাক বডির কথা বলি, দুই টাইপের র্যাক দেখতে পাবেন। নাম্বার 1 2.5 ইঞ্চের 4 বে বা 8 বে র্যাক গুলো, আর দেখবেন 12 বে, 16 বে, 48 বে পর্যন্ত র্যাক গুলো। সো র্যাক গুলোর যদি সিস্টেম কনফিগারেশন বা স্পেকের কথা বলি, সো এখানে আপনি Xeon E5, Xeon Gold, Xeon Silver, কিছু ক্ষেত্রে Threadripper বা Epic এর বেশ কিছু বডি অ্যাভেলেবল পাবেন। টোটালি এগুলো কাস্টমাইজেবল। Xeon E5 প্রসেসর গুলো 3 থেকে 8000 টাকার আশেপাশেই পাওয়া যায় ডিপেন্ডিং অন কোর কাউন্ট। Xeon E5 সিপিইউ গুলো 6 কোর থেকে শুরু করে 24 কোর পর্যন্ত অ্যাভেলেবল আছে। এর পাশাপাশি যদি র্যামের কথা বলি, আপনি যদি একটু ওল্ডজেন বডি পারচেস করেন সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে DDR3 র্যাম গুলো আছে। DDR3 ECC র্যাম গুলো অনেক চিপার কম্পেয়ার টু DDR4 ECC র্যাম। সো সেক্ষেত্রে দেখা যাবে যে একটা সার্ভার বডিতে আপনি মিনিমাম হলেও 12টা থেকে 24টা, কোনো ক্ষেত্রে 32টা পর্যন্ত র্যাম স্লট পেয়ে থাকবেন। এভারেজে যে Xeon E5 এর যে বডিগুলো বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায় সেগুলোতে 24 স্লট DDR3 র্যাম থাকে, সেখানে ম্যাক্সিমাম আপনি 384 জিবি পর্যন্ত র্যাম আপগ্রেড করতে পারবেন। আর যদি DDR4 সিস্টেমগুলোর কথা বলি, 64 জিবির ECC র্যাম গুলো বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবল। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি 128 জিবি থেকে শুরু করে ম্যাক্সিমাম 768 জিবি বা 1 টিবি পর্যন্ত র্যাম আপগ্রেড করতে পারবেন। সো র্যাক সার্ভারের ক্ষেত্রে আপনার ড্রাইভ বে, সিপিইউ, র্যামের ক্ষেত্রে একটা হিউজ ফ্লেক্সিবিলিটি আপনি পাচ্ছেন। বাট মেইন ইস্যুস হচ্ছে যে র্যাক সার্ভারগুলো পারচেসের সময় আপনার মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনাকে ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে রেট কার্ড বা স্টোরেজ কন্ট্রোলার। অর্থাৎ এই বডিগুলোতে যে রেট কার্ড বা কন্ট্রোলার গুলো আসে বা HBA যেটাই বলেন না কেন, যেটার সাথে সবগুলো ড্রাইভ এসে কানেক্টেড হয়, তারপরে সেটা মাদারবোর্ডের সাথে কমিউনিকেশন করে। তো রেট কার্ডটার থ্রুতেই আর কি হার্ডওয়্যার রেট করা হয়। রেডের একটা নিজস্ব ফার্মওয়্যার আছে, বায়োস থেকে ফার্মওয়্যারে ঢুকে আপনাকে আপনার রেট প্রোফাইল চুজ করতে হয়। বাট ফ্যাক্ট হচ্ছে যে অনেক ক্ষেত্রে আপনি যে ওএসটা ইউজ করবেন সেই ওএসটা এটা আপনাকে মাস্ট বি চেক করে নিতে হবে। ট্রুনেস, ফ্রিনেস এর মতো যেসব ফ্রি BSD ওএস গুলো আছে এগুলো সবগুলোই আইটি মোডের HBA কার্ড বা LSI কার্ড সাপোর্ট করে। তো যখনই আপনি একটা র্যাক সার্ভার পারচেস করতে যাবেন তখনই আগে জিজ্ঞাসা করবেন যে ওর যে রেট কন্ট্রোলারটা আছে ওটার মডেল কি। দেন আপনি মডেলটা নিয়ে একটু গুগল বা ChatGPT কে আস্ক করবেন যে এই রেট কন্ট্রোলারটা সফটওয়্যার রেট সাপোর্ট করে কিনা। কারণ ফ্রি BSD যেসব ওএস গুলো আছে এগুলো কোনোটাই হার্ডওয়্যার রেট সাপোর্ট করে না, অর্থাৎ ওরা তাদের ওএস এর মাধ্যমে ড্রাইভ গুলোকে রেট করে থাকে। সো যখনই আপনি কোনো র্যাক সার্ভার পারচেস করতে যাবেন মাস্ট বি রেট কন্ট্রোলারটাকে সার্চ দিয়ে দেখবেন, বা যে সেলার আছে তাকে আস্ক করবেন যে ভাই এই রেট কন্ট্রোলার বা এই রেট কার্ডটা কি হইতেছে যে সফটওয়্যার রেট সাপোর্ট করবে কি করবে না। কজ তাদের কাছে দেখা যায় যে অনেক সময় মাল্টিপল রেট কার্ড অ্যাভেলেবল থাকে যেগুলো সফটওয়্যার রেট সাপোর্ট করে বা যেগুলো হার্ডওয়্যার রেট সাপোর্ট করে। আবার কোনো ক্ষেত্রে কিছু কিছু রেট কার্ড আছে যেটা বোথ সাপোর্ট করে, সাথে ইনবিল্ট ক্যাশও থাকে। সো এখন এই রেট কন্ট্রোলারের বাইরেও আরো একটা সলিউশন আছে, সেটা হলো যে LSI কার্ড। মার্কেটে কিছু আইটি মোডের LSI কার্ড আছে যেগুলো ইজিলি আপনার রেট কার্ডটাকে বাইপাস করে। অর্থাৎ রেট কার্ডের যে স্লিম সাইজ কানেক্টর দুইটা আছে, ইজিলি আপনি একটা আইটি মোডের LSI কার্ড কিনবেন, আপনার PCI স্লটে লাগাবেন সার্ভার র্যাকের, দেন আপনার স্লিম সাইজ পোর্টটাকে ডিরেক্ট LSI কার্ডে কানেক্ট করলেই আপনার রেট কার্ডটা বাইপাস হয়ে যাবে। তখন আপনি চাইলে আপনার রেট কার্ডটাকে খুলেও রাখতে পারেন যাতে কোনো সিস্টেমে ইনস্টেবিলিটি বা রেড ইস্যুস ক্রিয়েট না হয় সফটওয়্যার রেডের সময়। এবার আসি একটা নেসের মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে নেটওয়ার্ক কার্ড বা নিক। র্যাক সার্ভারের ক্ষেত্রে নিক আপগ্রেড বা ডাউনগ্রেডের ক্ষেত্রে কোনো প্রকার লিমিটেশন নাই। মার্কেটে বেশ কিছু নিক অ্যাভেলেবল, যেমন 10G, 25G, 40G, 80G, 100G পর্যন্ত নিক অ্যাভেলেবল আছে। বাট ফ্যাক্ট হচ্ছে যে আপনি যখন একটা নিক পারচেস করতে যাবেন অলওয়েজ প্রায়োরিটি দিবেন সুপার মাইক্রো বা ইন্টেলের যে নিক গুলো আছে ওইগুলো পারচেস করা। কারণ মোস্ট অফ কেসে যেসব ফ্রি BSD বা লিনাক্স বেস NAS OS গুলো আছে ইন্টেল আর সুপার মাইক্রো কার্ডগুলো ইজিলি সাপোর্ট করে। আপনি যদি ব্রডকম বা মেলানক্স টাইপের নিক পারচেস করে ফেলেন তখন দেখা যাবে যে আপনাদের রেগুলার যে সুইচ আছে সেটার সাথে প্রপারলি কমিউনিকেট করতে পারতেছে না। কারণ মেলানক্স নিকের ক্ষেত্রে আবার আপনাকে
ইনফিনিব্যান্ডের সুইচ পারচেস করতে হবে। সো সুইচ এবং রেড নিয়ে পরবর্তীতে আরো একটি ভিডিও করার ট্রাই করব। সো আপনি যদি 10G নিক পারচেস করেন তাহলে দেখা যাবে যে আপনি রিড রাইট স্পিড 1000 Mbps, 25G নিক পারচেস করলে দেখা যাবে যে আপনি 2000 Mbps প্লাস স্পিডের রিড রাইট করতে পারছেন। আর যদি 40G নিক নেন সেক্ষেত্রে দেখা যাবে যে 3500 থেকে শুরু করে 4000 Mbps এর রিড রাইট স্পিড আপনি পাবেন। সো আপনি যদি 10G স্পিড স্কুইজ করতে চান একটা র্যাক সার্ভার থেকে সেক্ষেত্রে দেখা যাবে যে মিনিমাম আপনাকে 8টা বা 10টা 16TB ড্রাইভ ইনস্টল করতে হবে, অথবা SSD ইনস্টল করলে মিনিমাম 5টা কি 6টা 1TB SAS বা SATA SSD যদি ইনস্টল করেন তাহলে খুব ইজিলি আপনি 10G স্পিড অ্যাক্সেস করতে পারবেন। আর একটা 12 বে র্যাক সার্ভারে আপনি 12টা বেই যদি 16TB ড্রাইভ দিয়ে ফিল আপ করেন তাহলে দেখা যাবে যে আপনি খুব ইজিলি 40G অ্যাক্সেসও নিতে পারছেন। সো এই ছিল মোটামুটি হোম নেস, ব্র্যান্ডেড নেস ভার্সেস র্যাক নেস বা সার্ভার নেসের একটা সিস্টেম অ্যানালাইসিস। এবার যদি প্রাইসের কথা বলি, হোম নেস বা ব্র্যান্ডেড নেস গুলো অলওয়েজ একটু এক্সপেন্সিভ হয়ে থাকে, কারণ দেখা যায় আপনি মিনিমাম যদি 4 বের একটা সিনোলজি নেস পারচেস করতে চান 95,000 টাকা চলে যাচ্ছে জাস্ট একটা ডিভাইসেই। এর বাইরে তো আপনার ড্রাইভ আছে, ক্যাশ আছে, সুইচ আছে, নেটওয়ার্কিং কস্ট আছে। আর যদি এন্টারপ্রাইজ বা র্যাক সার্ভারের কথা বলি, 1 লাখের আশেপাশে মোস্ট পপুলার যে বডিটা এক্সিস্ট করে সেটা হলো ডেল R730 XD। এটা একটা 12 বে, বাই ডিফল্ট এটা 24 কোর 48 থ্রেড 128GB র্যাম বা 64GB র্যাম দিয়েই আসে। এটা খুবই 1 লাখ থেকে শুরু করে 1,20,30,000 এর আশেপাশে মাল্টিপল কিছু কনফিগারেশন অ্যাভেলেবল আছে। সো আপনি চাইলে ওইগুলো দেখতে পারেন, যেখানে স্টোরেজ আপগ্রেডের কোনো লিমিটেশন থাকছে না। আপনি চাইলে ম্যাক্সিমাম 192 টেরাবাইট পর্যন্ত আপগ্রেড করতে পারবেন, সর্বোচ্চ 40G নিক ইনস্টল করে ম্যাক্সিমাম 3500 থেকে শুরু করে 4000 Mbps এর মতো রিড রাইট স্পিডও আপনি স্কুইজ করতে পারবেন। সো এক কথায় বলতে গেলে আপনি যদি হোম ইউজার হয়ে থাকেন, যে আপনি বাসায় 1-2টা পিসি ইউজ করছেন, বা আপনি যদি খুবই স্মল কোনো অফিস হয়ে থাকেন 4-5 জন টিম মেম্বারের যারা জাস্ট ইমেজ ফাইল সেভ রাখবে বা অফিস ফাইল সেভ রাখবে, সেসব ক্ষেত্রে এসব ব্র্যান্ডেড নেসগুলো ওকে। যারা ভিডিও প্রোডাকশন হাউস আছে বা এজেন্সি, ফিল্ম ইন্ডাস্ট্রি এই টাইপের যারা কাজ করেন তাদের জন্য সিনোলজি নট রেকমেন্ডেড। তাদের জন্য বেস্ট সলিউশন হচ্ছে যে এই টাইপের র্যাক বা নেস সার্ভার, কারণ তারা চাইলে ইজিলি 10-20 জন 30 জন পর্যন্ত ফুল 10 গিগাবিটের ফাইল রিড রাইট করা পসিবল। আমরা যদি আমাদের সিনারিওর কথা বলি, আমাদের স্টুডিওতে 5 জন ইউজার আছে ডেল R730 XD এর বডিতে কানেক্টেড। যখন একজন ইউজার 8K বা 4K ফুটেজ নিয়ে কাজ করে তখন ওই একজন ইউজারই মোর দেন 80GB প্লাস র্যাম কনজিউম করে থাকে। যখন একটা টিমে 10 গিগ স্পিডে 10 জন 20 জন বা 30 জন কাজ করবে সেক্ষেত্রে আপনার মাস্ট বি আপনার র্যাম ক্যাপাসিটিটাও ওই লেভেলের হইতে হবে। সো এই ছিল নেস নিয়ে খুব বেসিক একটা ভিডিও। আমি মূলত ট্রাই করছি যারা নেস কেনার প্ল্যান করছেন বা নেস নিবেন কি নিবেন না, এটাকে কিভাবে ইউজ করবেন বা করবেন না, কোনটা নেওয়া ঠিক হবে বা হবে না সেটার একটা বেসিক ধারণা দেওয়ার। নেসের মধ্যে আরো বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন নেটওয়ার্ক সুইচ সিলেকশন, কোন রেট করলে আপনার জন্য ভালো হবে, কোন রেটে ডাটা ড্যামেজ হলে সেই ডাটাকে কিভাবে রিবিল্ড করবেন, ক্যাশ হিসেবে কি ইউজ করবেন। সো এগুলো নিয়ে আরো বেশ কিছু ডিটেলস ভিডিও করার প্ল্যান আছে সামনে। আশা করি আপনাদেরকে বেসিক একটা ধারণা দিতে পেরেছি যে আপনার জন্য বা কতজন ইউজারের জন্য বা কি পরিমাণ ক্যাপাসিটির জন্য কোন নেসটা নেওয়ার রাইট ডিসিশন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো সার্ভার কন্টেন্ট নিয়ে। আল্লাহ হাফেজ।